বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় এসেছে জুলাই সনদ এবং গণভোট। বাট দিস টাইম জুলাই সনদ এসেছে বিয়ের সর্বনাম হয়ে এবং কাবিননামা, এটাতে স্বাক্ষরকে বলা হচ্ছে কাবিননামা। তার মানে জুলাই সনদ একটা বিয়ে, রাইট? সে বিয়ের তেলে ঘটকও আছে। তো বিএনপির উপরে এলজাম আসছে যে বিএনপি কাবিননামায় সাইন করেছে, সেখানে এখন আর ডিভোর্স নেওয়ার সুযোগ নাই। এটা কে বলছেন? এটা বলছেন এনসিপির নেতৃবৃন্দ, যারা জুলাইয়ের স্পিরিট বিক্রি করছেন আজকাল, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ। তো যে মানুষগুলো জুলাই আগস্টে নিহত হলো, যারা পঙ্গু হলো, এখন আহত আছে, যারা চিকিৎসা পাচ্ছে না, যাদের জুলাই ফাউন্ডেশনের নামে কত ধরনের ভণ্ডামি আমরা দেখেছি, সেই মানুষগুলোর রক্তের উপরে দাঁড়িয়ে জুলাইকে একটা বিয়ের সাথে একটা বিয়ের সাথে কাবিননামার সাথে তুলনা করার যেই প্রজ্ঞা, সেই প্রজ্ঞাকে মানুষ নাহক বিচার করবে। তো আমি এটাকে খুব ভালোভাবে দেখছি না আর কি। তারা পারেন, কারণ তারা এই জুলাইয়ের মাধ্যমে বহুত কিছু অর্জন করেছেন, তাদের অর্থনৈতিক, সামাজিক অনেক বেনিফিটেড তারা হয়েছেন। বাট ইতিহাস জেনে রাখুক, এনসিপির নেতারা জুলাইয়ের যে যারা এখন পর্যন্ত আহত আছেন, যারা জুলাইয়ে নিহত হয়েছেন, তাদের এই স্যাক্রিফাইসকে এই এনসিপির নেতৃবৃন্দ একটা কাবিননামার সাথে তুলনা করেছেন। ভেরি সিম্পল। তো তারা বলছেন বিএনপি এই কাবিননামাতে সাইন করেছেন, এখন আর ফেরতের সুযোগ নাই। আমি বিএনপির কেউ নই, বাট এটাকে আমার মনে হয় এটা একটা জবাব আমারও দেওয়া উচিত। সেটা হলো যে আপনারা যেটাকে কাবিননামা বলছেন, যে জুলাইকে আপনারা বিয়ে বলছেন, বিয়ে এবং কাবিননামার আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা আপনারা বলছেন না, সেটা হলো ঘটক, যেটাকে খাস বাংলায় ঘটকালি বলা হয়। তো এই জুলাই সনদের যে ঘটক আছে না, সেগুলো জুলাই সনদের ঘটক মিস্টার আলী রিয়াজ এবং প্রফেসর ডক্টর ইউনুস, ওনারা অন্য যে কোনো ঘটকের মতোই বাটপারি করেছে। তো তারা যে বাটপারিটা করেছে সেটা হলো এই যে স্বাক্ষরকৃত যে কাবিননামা, আপনাকে যেটা বলছেন, আমি জুলাই সনদকে এখন থেকে কাবিননামাই বলেনি। তো জুলাই কাবিননামাতে যেই স্বাক্ষরটা বিএনপি করেছিল, আপনাদের যে ঘটক আলী রিয়াজ সাহেব সেই কাবিননামাকেই চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ জামাই বউকেই চেঞ্জ করে দিয়েছে আফটার সাইনিং অন ইট। তো সেই বাটপারির কথা কেন বলেন না? বিএনপি যে কাবিননামাতে যে জামাই যে বউ দেখে তারা স্বাক্ষরটা করেছিল, আপনি সে জামাই বউ সেটাকেই চেঞ্জ করে ফেলবেন, সেখানে অন্য কাউকে বসাই দিবেন, অন্য কিছুকে বসাই দিবেন, আবার বলবেন সাইন করেছেন, ডিভোর্সের সুযোগ নাই। এটা তো ফেয়ার হইল না। এখন আসি, বিএনপি কিভাবে জবাব দিবে এটা তার বিষয়। বাট যারা সাইন করেছে, আমার মনে হয় তাদের এই মানে হাসনাত আবদুল্লাহদের প্রতি এই জবাবটাই মনে হয় দেওয়া উচিত আর কি। এখন আসি এই জুলাই সনদ, জুলাই কাবিননামা, সেই কাবিননামাটা এটা কতটুকু বৈধ, এবং যে গণভোটটা হবে সেই গণভোটটা কতটুকু বৈধ, এবং যে গণভোটটাকে বলা হচ্ছে যে সংসদ নির্বাচনের আগে করা হবে বা করতে হবে, এটার পিছনে লজিকটা কি? এই দুইটা বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। প্রথমে আসি জুলাই সনদ নিয়ে, অর্থাৎ জুলাই কাবিননামা নিয়ে। তো যেই জুলাই কাবিননামার কথা বলা হচ্ছে, সে জুলাই কাবিননামা এইটা কেন বৈধ না? কাবিননামা বৈধ এই জন্য না, কারণ এই কাবিননামার যেই মেইন স্টেক হোল্ডার, কাবিননামাতে তো হাজবেন্ড এন্ড ওয়াইফ সিগনেচার করে, রাইট? তো সেই হাজবেন্ড এন্ড ওয়াইফ যদি আপনি বাংলাদেশের জনগণকে ধরে নেন, সেই জনগণের স্বাক্ষর এখানে না হয়। আমি আপনাকে ক্লিয়ার কাট প্রশ্ন করি, বাংলাদেশের জনগণের কাছ থেকে কি স্বাক্ষর নেওয়া হয়েছে জুলাই সনদে? না, হয়নি।
তাহলে এই জুলাই কাবিননামা বৈধতা এখানেই প্রশ্নবিদ্ধ ফার্স্ট অফ অল। সেকেন্ড প্রবলেম হলো জুলাই সনদে। এখন অনেকে বলবেন এটার জন্য গণভোট হবে, আমি সেটা নিয়েও আসছি। তো জুলাই সনদ, জুলাই কাবিননামাতে বা জুলাই কাবিননামার কথা বলে যে আমরা 5ই আগস্ট 4ই আগস্ট যখনই সরকার পতন হবে আমরা পরবর্তীতে এটা জুলাই কাবিননামা রচনা করব এবং সেই কাবিননামা দ্বারা বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে। বাংলাদেশে প্রায় 1 বছর পর্যন্ত বাংলাদেশের উগ্রবাদকে মানে লেলিয়ে দেওয়া হবে, উগ্রবাদের হাত খুলে দেওয়া হবে, বাংলাদেশের যা খুশি তা করবে, বাংলাদেশের যত আল্লাহর ওলিগণের মাজার আছে সেই মাজারগুলোকে ভেঙে দেওয়া হবে। তারপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করতে দেওয়া হবে না, মা বোনদের অধিকার হরণ করা হবে, মা বোনদেরকে মানে হেনস্থা করার সুযোগ দেওয়া হবে। 15 মাস ধরে এখন পর্যন্ত এক্সট্রা জুডিশিয়াল কিলিং বন্ধ হয়নি, সর্বশেষ রিপোর্ট। এগুলো চলতে থাকবে 5ই আগস্টের পরেও বা সরকার পতন হওয়ার পরেও। এমন কোন জুলাই কাবিননামার কথা বলে তো আপনার আন্দোলনে নামেন নাই, আমরা নামি নাই। আমরা আপনাদের বাংলাদেশের প্রত্যেকটা জনগণ যারা আপনাদেরকে সমর্থন করেছে, তারা সমর্থন করেছে একজন ছাত্র হিসেবে। আপনারা একটা কোটা আন্দোলন করছিলেন, কোটা বিরোধী আন্দোলন, যেমন বাংলাদেশে কিছুদিন আগে শিক্ষকরা আন্দোলন করেছে, সেটার সাথে বাংলাদেশের মানুষ ঐক্যমত পোষণ করেছে। তো এর মানে তো এই নয় যে সেই শিক্ষকরা 2 দিন পরে একটা মানে সনদ ঘোষণা করে বলবে এটা বাংলাদেশের নতুন সংবিধান। তাহলে তো প্রতিদিন মানুষ আন্দোলন করবে, প্রতিদিন একটা সনদ আসবে। এই সনদের কোনো ভিত্তি নাই, কারণ আপনি কোনো সনদ ঘোষণা করে তো আর বলেন নাই যে আমরা আন্দোলন করছি। অর্থাৎ জুলাই সনদের কথা বলা হয়নি, তার মানে জুলাই সনদ ইটসেলফ একটা মিথ্যা কথা। এই জন্যই বিশ্ব ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের যে চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলছেন যে জুলাই সনদ কথাটাই মিথ্যা ও ধোঁকা। কারণ জুলাই আন্দোলন কোনো সনদের ভিত্তিতে হয় নাই, জঙ্গিবাদী সাম্প্রদায়িক স্বৈররাষ্ট্র কায়েমের জন্য হয় নাই। জুলাই আন্দোলন জনগণ কেবল গণতন্ত্র এবং সবার জীবনের নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার চেয়েছিল, যা ক্ষমতাসীন অন্তর্বর্তী চক্র ধ্বংস করে আগের চেয়েও নিকৃষ্ট স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র, জঙ্গিবাদ, মব সন্ত্রাস, মিথ্যা মামলা, আদালত জবরদখল, বৈষম্য, দলীয়করণ, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাস, বাক স্বাধীনতা হরণ, অন্যায়, গ্রেফতার, রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন, জেল জুলুম চালাচ্ছে। এই জন্য তো মানুষ রাস্তায় নামে নাই। তো এই জন্য জুলাই কাবিননামার কোনো ভিত্তি নাই, ভেরি সিম্পল। এটা চাপিয়ে দেওয়া একটা সনদ। তো এই ভিত্তি নেওয়ার জন্য এখন ওনারা কি করেছেন, এই ভিত্তি নেওয়ার জন্য একটা প্রফেসর ডক্টর ইউনুস এবং আলী রিয়াজ, 2 ঘটক সাহেব, এই বিয়ের জুলাই কাবিননামার যে ঘটক, 2জন ঘটক চিন্তা করলেন, ওনাদের মাথায় আসলো আর কি যে আমরা এটার একটা বৈধতা নিব। সেই বৈধতার জন্য কি বলা হলো যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ডাকো। তো ভেরি গুড। তো ডাকতে গিয়ে ওনারা কি করলেন, বাংলাদেশের 33টা রাজনৈতিক দল ডেকেছে, যার মধ্যে 12টার কি নাই, নিবন্ধন নাই। আর যাদের নিবন্ধন আছে তাদের মধ্যেও এমনও রাজনৈতিক দল আছে যাদের সারা বাংলাদেশে মানে প্রথম 10 সারির বা 100 সারির নেতা দেখাইতে পারবে না। তাদের কর্মী তো দূরের কথা, জনসমর্থন তো দূরের কথা, 100 জন নেতা দেখাইতে পারবে না এক লাইনে দাঁড় করিয়ে। তাদেরকেও বলা হচ্ছে তারা বাংলাদেশের কণ্ঠ। তাদেরকে নিয়ে একটা ঐক্যমত কমিশন করলো, বললো যে তারাই বাংলাদেশের কণ্ঠ, তারাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। সুতরাং এই জুলাই কাবিননামা এটা বৈধ হয়ে গেল। তো আমার প্রশ্ন হলো যে এই যে আপনি ফর্মুলাটা অ্যাপ্লাই করলেন, সেই ফর্মুলায় বাংলাদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দল বাইরে রয়ে গেছে। এবং আমি আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছি যে যেই রাজনৈতিক দলগুলো এই ঐক্যমত কমিশনে আছে তারা তাদের জীবনে যে সর্বোচ্চ ইলেকটোরাল পারফরমেন্স দেখিয়েছে, সেই সর্বোচ্চ ইলেকটোরাল পারফরমেন্সের যদি আপনি একটা হিসাব করেন, সেখানেও লেস দেন 40% অল টুগেদার মিলে হবে না, মানে 40%-এর বেশি মোটেও হবে না, বিটুইন 30 to 40% তাদের সর্বোচ্চ ইলেকটোরাল পারফরমেন্স। তো সেটাকে আপনি বলছেন যে এই জুলাই সনদটা তারা এখানে এগ্রি হয়েছে, তাদের থেকে স্বাক্ষর নিছি, এই জন্য জুলাই সনদটা এখন বৈধ হয়ে গেল, এখন খালি জনগণের কাছ থেকে একটা গণভোট নেওয়া হবে। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের 60% রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব যারা করে জনগণের, সেই দলকে না নিয়ে
একটা দল যদি বাকি থাকে, বাইরে থাকে, তাহলে এই আলোচনা, এই ঐক্যমত্য কমিশন বা জুলাই কাবিননামা বৈধ কিভাবে হয়? আমি বারবার জুলাই কাবিননামা বলছি, আমাকে কেউ কিছু বলবেন না, কারণ জুলাই সনদকে কাবিননামা বলছে হাসনাত আব্দুল্লাহ এবং নাসির উদ্দিন পাটোয়ারি। তো তার মানে এখানে সব রাজনৈতিক দলকে নিয়ে এই আলোচনা টেবিলে কথা হয়নি। তার মানে এই জুলাই সনদের খসড়া মধ্যে কোনো ধরনের এটার কোনো বৈধতা নাই। স্বাক্ষর যারা করছেন কাবিননামায়, এই কাবিননামাতে যারা পরবর্তীতে এখন কান্নাকাটি করছেন যে আমাদের সাথে প্রতারণা হয়েছে, তাদের কারোরই কান্নাকাটি করার কিছু নেই, কারণ এই সনদের কোনো সাংবিধানিক ভিত্তি নাই এবং রাজনৈতিক ভিত্তিও নাই, কারণ সবাইকে নিয়ে ইনক্লুসিভ কোনো খসড়া এখানে তৈরি হয়নি, সবার মতামত নেওয়া হয়নি। আমি এই বিষয়ে ইনসানিয়ত বিপ্লব করি। ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ থেকে কোনো ধরনের ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশকে এই আলোচনায় ডাকা হয়নি। তো তাহলে এটা বৈধ কিভাবে হলো? একটা রেজিস্টার্ড রাজনৈতিক দলকে না ডেকে এই 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 মানে জুলাই সনদ কাবিননামা এটা বৈধ কিভাবে হয়? কেন আমার মতামত তো আপনি ইভালুয়েট করলেন না। আমি যদি 1% মানুষের রিপ্রেজেন্ট করি, সে 1%, আমি যদি একজন মানুষের রিপ্রেজেন্ট করি, আমার কণ্ঠকে মূল্যায়ন করতে হবে। দ্যাট ইজ হোয়াট ডেমোক্রেসি স্ট্যান্ড ফর। তা আপনি সেটাকে না করে আপনি বাংলাদেশে একটা আপনার আলী রিয়াজের দুই ঘটকের মনে হয়েছে একটা কাবিননামায় সাইন করানো উচিত, আর করাই দিবে না, সেটার জন্য একটা গণভোট আয়োজন করবেন, যেটার কোনো মানে প্রি হিস্ট্রি নাই। আগে বলা হয়নি জুলাই সনদ নামে, জুলাই কাবিননামা নামে কিছু হবে। পরবর্তীতে সব রাজনৈতিক দলের মতামত আপনি নেননি, সেটার জন্য আবার কিসের গণভোট? কারণ আপনারা ভিতরে যে আপনাদের শয়তানিটা আছে, আপনারা যেই এভিল সেন্স থেকে কাজটা করেছেন, আপনারাও জানেন যে এটার কোনো ভিত্তি নাই। এই জন্য মানে ইন্টেনশনালি এটাকে একটা ষড়যন্ত্র করে আপনারা জনগণের উপরে এই সনদটা এখন চাপিয়ে দিচ্ছেন যে আমাদের উপর কোনো বার্ডেন নেই, ভবিষ্যতে যেন আপনাদেরকে কেউ না ধরে আর কি বাটপারের জন্য। আপনারা সেই বার্ডেনটা জনগণকে দিতে চান গণভোটের নামে। দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্ট। আপনারা অন্য কারণে গণভোট চান না, আপনারা এই কাবিননামায় জনগণকে ইনক্লুড করতে চান এই জন্য, কারণ আপনাদের পুরো বার্ডেনটা আপনারা জনগণকে দিতে চান। আর কোনো বেসিস, আর কোনো কারণ নেই। আপনারা যদি এই রিস্ক না থাকতো তো আপনারা এটাও করতেন না। এটা জনগণের উপর বার্ডেনটা যে দিচ্ছেন। এখন আসি এই গণভোট নিয়ে। এই গণভোটটা আগে করার ষড়যন্ত্রটা কি সেটা নিয়ে একটু পরে আসছি, কিন্তু গণভোট ইটসেলফ, এটার প্রবলেমটা নিয়ে একটু কথা বলি। এই যে গণভোটটা দেওয়া হবে, এটার মধ্যে 84টা পয়েন্ট আছে জুলাই কাবিননামায়। তো এই কাবিননামে যে 84টা পয়েন্ট আছে, সেটার উপর 2 দিন পরে যে 85টা হবে না ভাই, 84টার মধ্যে যে আপনি চেঞ্জ করবেন না, এটার তো কোনো গ্যারান্টি নেই। কারণ এক সপ্তাহ, উইদিন 1 উইক ঘটকরা এটাকে পরিবর্তন করে ফেলছে, এটার পজিশনিং চেঞ্জ করছেন ওনারা। তাহলে যে এটা কোন দিন যে কি হয়, এটার কোনো গ্যারান্টি নেই। সেকেন্ড হলো, এই 84টা পয়েন্ট আপনারা কয়জন আজ পর্যন্ত পড়ছেন আমাকে বলেন? এখন থেকে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এই 84টা পয়েন্ট বোঝার মতো কয়জনের বাংলাদেশে সেই সাংবিধানিক নলেজ আছে? এটা তো সংবিধান পরিবর্তনের জন্য আপনারা করছেন। এবং প্রত্যেকটা পয়েন্ট, কিছু আছে খুব সহজ, প্রধানমন্ত্রী একবার হইবে না দুইবার হইবে, এটা সবাই বোঝে। কিন্তু কিছু পয়েন্ট আছে এগুলো এতটা কমপ্লিকেটেড, একজন আইনজীবী লাগবে এগুলো বুঝতে। এবং এর চেয়ে জরুরি হলো যে এই সংবিধানের এই জিনিসগুলো প্রণয়ন করলে এটার ভবিষ্যতে কি হবে? নতুন নতুন সব ভালো লাগে, তো ভবিষ্যতে এটার ইমপ্লিকেশনটা কি হইতে পারে, ইন লং রান এটার কি ইম্প্যাক্ট হবে, এটা কিন্তু সবাই উপলব্ধি করতে পারে না। সবাই যদি পারতো, তাহলে সবাই তো সিভিল সার্ভিসে থাকতো। সবাই পারে না বিধায় কিন্তু সিভিল সার্ভিসে বা ইন্টেলিজেন্সে বাংলাদেশের সেই মানুষগুলোই থাকে যাদের সেই প্রজ্ঞা আছে। এখন বাংলাদেশি সবাই তো আর জাজ হন না। জাজ তাদের কি হইতে হয়, যদি ডিউ প্রসেসে হয় আর কি, যদি ওই 5ই আগস্টের পর যেভাবে বসাই দিছে বা আগে যেভাবে সরকাররা বসাই দিত, এইভাবে বসাই দিলে তো রাজনৈতিক সম্পর্ক থাকলেই চলে আর কি। যেমন এই বর্তমান যে চিফ প্রসিকিউটর কে যেন, তাজুল ইসলাম এবি পার্টির লোক, উনি নিয়োগ পাওয়ার 2 দিন আগে এবি পার্টি থেকে তিনি রিজাইন করেছেন। তিনি এবি পার্টির কনভেনর, তিনি রিজাইন করে
প্রসিকিউটর হয়ে গেছেন, বা জুডিশিয়ারিতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বাংলাদেশে থাকে, এটা খুব কমন একটা ইস্যু। কিন্তু লিগেল ওয়েতে চিন্তা করলে একজন জাজ তো তার প্রজ্ঞার দ্বারা হয়, রাইট? তো সবাই এগুলো বোঝে না, সবাই বুঝবে এটা জরুরি না। তো এমন বিষয় নিয়ে আপনি গণভোট করছেন যেটা মানুষ বুঝবে যে এটার কোনো গ্যারান্টি নাই, এবং 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 বাংলাদেশের আরবান সোসাইটি, আরবান ক্লাসগুলো তো আর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। বাংলাদেশের এবং যে পরিবর্তনগুলো আনছেন, একটা সংবিধানের পরিবর্তন হলে সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হয় বাংলাদেশের হতদরিদ্র মানুষ, গ্রামের মানুষ, যারা সবচেয়ে বেশি এটার দ্বারা এফেক্টেড হবেন, তারা এই 84টা পয়েন্ট বুঝে কিনা, বা তারা এই ব্যাপারে কি বলে, এটার কোনো রিসার্চ আপনারা করেছেন কিনা? খালি কয়জন কোনকে জিজ্ঞেস করে সালাউদ্দিন আহমেদ আর শিশির মনির আর ওই কি আক্তার হোসেন, ওনারা কি বুঝে না বুঝে, ওনারা কি বলে না বলে, এটাই বুঝি বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া? আগামী কিছুদিনের মধ্যে 1 কোটির উপরে মানুষ গণভোগে ভুগতে যাচ্ছে, আপনারা সেই গণভোগ না মিটাইয়া গণভোটের অফার করছেন মানুষকে, রাইট? এটা হচ্ছে আপনাদের রাজনীতি। এবং এর মাধ্যমে কি হবে যে বাংলাদেশের যেই এই গণভোটে সবচেয়ে বেশি আরবান ক্লাস, এলিট ক্লাসের জন্য এই ভোটটা হইতে যাচ্ছে। কারণ গ্রামের যেই বা গ্রাম অঞ্চলের অথবা যেই মানুষগুলো, একজন রিক্সা চালক, একজন শ্রমিক, তার কাছে তো এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে একটা স্টেবল গভর্নমেন্ট, এবং সে তো এগুলোর মানে ফিউচার বুঝবে, এটার লং রান, এটার ইম্প্যাক্ট কি হবে সেটা বুঝবে, এটা তো জরুরি নয়। আমি কারো প্রজ্ঞাকে আমি ছোট করে দেখছি না, একজন রিক্সা চালক আমার থেকে ভালো বুঝতে পারেন, এটা হইতে পারে। বাট আমি যেটা বলার চেষ্টা করছি যে আপনি যে কোনো একটা সংবিধানের কয়জন লোক বাংলাদেশের সংবিধানের কোন ধারার ফিউচার কি, বা সংবিধানের এই ধারা দ্বারা কি হয় কয়জন বোঝে? আইন কি সবাই বোঝে? বুঝলে তো আমরা সবাই আইনবিদ হইতাম, সবাই আইনজীবী হইতাম, কারো লয়ারের কাছে আমাদেরকে যেতে হইতো না, রাইট? তো লয়ারের কাছে অনেক শিক্ষিত মানুষকে যাইতে হয়, বোঝে না মানুষ। তো এমন একটা জিনিস যেটা বোঝার মতো ক্যাপাবিলিটি ম্যাক্সিমাম ভোটারের বাংলাদেশে নাই, বাংলাদেশের সব ভোটার ইনফর্ম ভোটার না, দিস ইজ রিয়ালিটি। তো এই আপনি তার কাছে, আনইনফর্ম ভোটারের কাছে এমন একটা জিনিস নিয়ে যাচ্ছেন, যে জিনিসটা আপনি ভয়ে আছেন যে আপনি যেটা করছেন সেটা অবৈধ, এজন্য জনগণের উপর চাপাই দিয়া একটা বৈধতা নেওয়ার চেষ্টা করছেন আপনি। অর্থাৎ যে জিনিসটার স্টেক হোল্ডার যারা, তাদের কে আপনি একটা বার্ডেন নিয়ে দিচ্ছেন। এবং এটার আরেকটা প্রবলেম হলো এই গণভোটের, যে গণভোটটা যদি ইনকেস সংসদ নির্বাচনের আগে হয় আর কি, তখন কি হবে? তখন হবে যে লেটস সে যে এটা সংসদ নির্বাচনের সাথে হলো, সংসদ নির্বাচনের সাথে যদি নির্বাচনটা হয়, তাহলে যেটা হবে, প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনটার স্বচ্ছতা, সুষ্ঠুতা, লেভেল প্লেইং ফিল্ড সবকিছু নিয়ে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখবে, এবং সরকারের উপর সেই বার্ডেনটা থাকবে। কিন্তু এই নির্বাচনটা যদি কোনো কারণে আগে হয় বা সংসদ নির্বাচনের সাথে না হয়, তাহলে কিন্তু সরকারের উপর সেই বার্ডেনটা নাই। এই জন্য আমার সাবমিশন হলো যে এটাকে আগে করার পিছনে যেই ষড়যন্ত্রটা, সেটা হলো প্রি ডিসাইডলি হ্যাকে জয়যুক্ত করা, হ্যাকে জয়যুক্ত করা, হ্যাকে জয়যুক্ত করা। এবং এই জন্যই সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে যে হ্যাঁ জয়যুক্ত হয়ে যাচ্ছে সব জায়গায়। তো সোশ্যাল মিডিয়ার রেজাল্ট যদি আসল রেজাল্ট হতো, তাহলে তো আর দুনিয়া এমনভাবে চলতো না। তো এইটার মাধ্যমে কি হবে, এটাকে একটা প্রিডিসাইডলি একটা রিগড ইলেকশন অফার দিতে যাওয়া হচ্ছে। কারণ তখন কোনো রাজনৈতিক দলের দেশে বার্ডেন থাকে না, কোনো রাজনৈতিক দল কি বলেন, কোনো ভোটারই তো সেটার মধ্যে ইন্টারেস্ট থাকে না। এইসব ভোটে, এই ধরনের গণভোটে কি হয়, যে মানুষগুলো প্রোঅ্যাক্টিভ এবং যারা এই ধরনের গণভোটটাকে, এই ধরনের কোনো রেফারেন্ডামকে যারা ফ্লোরে নিয়ে আসে, মেইনলি তাদের সমর্থকরাই is likely to participate more than the other side. This is reality. তো এখানে কি হবে, ধরেন যে মানুষটা হি ইজ নট ইন্টারেস্টেড অ্যাবাউট এই গণভোট, এটা কি হবে না হবে তিনি বুঝেন না, তো এই লোকটা যদি কোনো কারণে সংসদ নির্বাচনের আগেই গণভোটটা হয়, তখন সেই নির্বাচনে তিনি পার্টিসিপেট করবেন বলে মনে হয় না, না করার চান্সই বেশি। এই জন্য যে ভোটার টার্ন আউটটা হবে, সেটা হবে ভেরি পুয়ার, কিন্তু দেখানো হইতে পারে হয়তো বেশি, এটা তো বাংলাদেশে কমন জিনিস। তো এই পুয়ার টার্ন আউট হইলে এখানে দুইটা প্রবলেম। এক হইলো
যারাই অংশগ্রহণ করবে তাদের বেশিরভাগ অটোমেটিক্যালি কিন্তু প্রো জুলাই কাবিননামা, রাইট? এবং যারা এটাতে খুব একটা ইন্টারেস্টেড না, তিনি যদি নির্বাচনের সাথে হয়, তখন দেয়ার ইজ এ পসিবিলিটি যে তিনি একটা ভোট দিবেন, সেক্ষেত্রে তার না ভোটের সংখ্যাটা কিন্তু বেশি হতে পারে অথবা কমও হতে পারে, উই নেভার নো, যেটা হয় আর কি। বাট নির্বাচনের এই যে একটা প্রবলেম, এখানে কি হয়, টোটাল যেই টার্ন আউটটা, সেই টার্ন আউটটা যদি কম হয়, তার মানে ধরেন 60% মানুষ ভোট দিল, তার মানে এই নির্বাচনে 40% মানুষ কিন্তু এই জুলাই কাবিননামার পক্ষে বা বিপক্ষেও ভোট দেয় নাই। ধরেন 60% টার্ন আউট হলো, 60% ভোট দিল জুলাই কাবিননামার পক্ষে, তাহলে সেই জুলাই কাবিননামার পক্ষে 60% যদি দেয়, 40%-এর মতামত কিন্তু এখানেও নাই। তাহলে সেটা বৈধ কিভাবে হয়, সেটা জনগণের কণ্ঠ কিভাবে হয়? এবং 3 মাসের ব্যবধানে বা 1 মাস আগে মধ্যে যদি নির্বাচনটা দেওয়া হয়, এইটা কি এনাফ? এই 84টা পয়েন্ট হোক, 2টা পয়েন্ট হোক, একটা পয়েন্টও যদি জুলাই কাবিননামার মানে গণভোট হয়, তাইলেও সেটার জন্য কি মানুষকে এনাফ টাইম দেওয়া হচ্ছে? হচ্ছে না। তাহলে এইটা গণভোট দিয়েও যেই ছলচাতুরির মাধ্যমে যে বৈধতা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নিজেদেরকে যে ঘটকরা মানে নিজেদের উপর বার্ডেন না নিয়ে নিজেদের ভবিষ্যৎ যারা ক্লিয়ার রাখতে চাচ্ছেন, তারা এটার মাধ্যমে যে বৈধতা দিচ্ছেন, সেটাও তো বৈধ হবে না। কারণ এটা কিন্তু কোনো মানে সংসদীয় ইলেকশন নয় যে আপনি 30% ভোটার অংশগ্রহণ করছে, কি হয়েছে? এমনও হয় রেফারেন্ডামের কান্ট্রিগুলোতে ইলেকটোরালি পার্টিসিপেট করা না করলে জরিমানা দিতে হয়। বাংলাদেশে কি সেটা হতে যাচ্ছে? বাংলাদেশে কি 100% মানুষ ভোট দিতে যাবে? এটার কি আইন করবে সরকার যে বাংলাদেশের 100% মানুষ, 100% ভোটার এই ইলেকশনে, এই রেফারেন্ডামে ভোট দিবে, যদি না দেয় তাকে এই জরিমানা করা হবে? এই আইন কি সরকার করবে? যদি করে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। সেটা টার্ন আউট কি হয়, সেই নির্বাচন সুষ্ঠু হবে কিনা, সেই নির্বাচন হবে কিনা, যদি সুষ্ঠু হয়, সবকিছু হয়, দ্যাট ডিফারেন্ট কেস। কিন্তু স্টিল সেই নির্বাচন যদি হয়ও, ওই যে আগের কথা কিন্তু আগের কথাই রয়ে গেল। এই গণভোট দিয়ে জিতাইয়া নিয়ে গেলেও কিন্তু জুলাই সনদের যে কোনো ভিত্তি নাই, জুলাই কাবিননামার সরি, এটা কিন্তু আগের মতোই থাকবে। আপনি মানুষের উপরে চাপাই দিয়ে আপনি যদি বলেন আপনি কি এই উচ্ছিষ্টের পক্ষে ভোট দিবেন না উচ্ছিষ্টের বিপক্ষে ভোট দিবেন, আপনি কি মিষ্টি খাওয়ার পক্ষে, আপনি ডায়াবেটিসের রোগীরা যদি জিগান যে আপনি কি মিষ্টি খাওয়ার পক্ষে ভোট দিবেন নাকি বিপক্ষে ভোট দিবেন, ভোট তো তিনি একটা দিবেন, রাইট? অনেক ডায়াবেটিসের রোগী আছে, উনি মিষ্টি ডায়াবেটিস নিয়ে খাইতেও পছন্দ করেন, তো ভোট দিলেন, তাহলে এটা কি ভালো হবে? এটা কি ভালো কাজ হবে? না। তো যে জিনিসটা মানে এই গণভোটের মাধ্যমে আরো একটা ইমপ্লিকেশন আসতে যাচ্ছে, সেটা হলো যে কোনো নির্বাচনের কিন্তু গণভোটের কিন্তু দুইটা সাইড থাকে, একজন মানে হ্যার পক্ষে বা একজন বিপক্ষের পক্ষে এটা প্রচারণা চালায়, সেটার মাধ্যমে জনগণ জানতে পারে। আপনি আমাকে বলেন, এই জুলাই কাবিননামার বিপক্ষে বাংলাদেশে একজন মানুষ দাঁড়ায়া কথা বললে তার 14 গোষ্ঠীকে নিরাপদ থাকবে? হাসনাত সার্জিসকে নিয়ে একটু হাসছিল সাংবাদিক খালেদ মহিউদ্দিন, তার ছাল চতুর নাই আর শরীরে, হাইপোথেটিক্যালি। সো তাকে যেভাবে বুলিং করা হচ্ছে, তার সাংবাদিকতা, সে ভবিষ্যতে সাংবাদিকতা করতে পারে কিনা বা সেটা এখন মানে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এবং তাকে ক্ষমা চাওয়ার জন্য মানে বলা হচ্ছে, বিভিন্নভাবে গালিগালাজ করা হচ্ছে। গত 15 মাসে মানে সরকারের সমালোচনা, এনসিপির ব্যাপারে কিছু বললে, জুলাই নিয়ে কিছু বললে, জুলাইয়ে যে পুলিশ হত্যা হয়েছে সেগুলো নিয়ে কিছু বললেই আপনাকে বলা হচ্ছে স্বৈরাচারের দালাল, আওয়ামী লীগের দালাল, তারে জেলে ভরাও। আপনি এই জুলাই সনদের বিপক্ষে বা এটার বিপক্ষে মানুষকে প্রচারণা কিভাবে করবেন? সেই গ্রাউন্ড তো নাই। এবং সেটা করলে আপনাকে মব জাস্টিসের মাধ্যমে আপনার মায়েরা ফেলবে যে বা ফেলবে না, যে এটার কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে এইটা কি, এই গণভোটটা কি তাহলে লেভেল প্লেইং ফিল্ড হলো? উভয় পক্ষ কি তার যুক্তি তুলে ধরতে পারলো? এটার তো উভয় পক্ষই নাই, এটার কোনো উভয় পক্ষই হওয়ার সুযোগ নেই। এবং এটার দ্বারা যা হবে ভেরি ডেঞ্জারাস, সেটা হলো যে বাংলাদেশে যে স্বাধীনতার সপক্ষের শক্তি বিপক্ষের শক্তির যে একটা রাজনীতি আমরা দেখেছি, এবং 71-এ মানুষের যেই মানে এত এত ত্যাগ, এত সাধনা, এত জুলুমের শিকার হয়ে মানুষ যেই স্বাধীনতা অর্জন করেছে, সেটাকে কুক্ষিগত করে যে একটা রাজনীতি বাংলাদেশে আমরা দেখেছি, এবং যাকে তাকে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী বলে দেওয়া, এটার মাধ্যমে যে একটা রাজনীতি আমরা দেখেছি, ইট ইজ গোয়িং টু বি রিপিটেড
অ্যান্ড রিপ্লেসড বাই জুলাই কাবিননামা। আপনাকে বলা হবে আপনি জুলাইয়ের পক্ষে না বিপক্ষে। এই পক্ষ বিপক্ষের রাজনীতি বাংলাদেশে আবার কামব্যাক করতে যাচ্ছে ইন এ নিউ ফর্ম। আপনি জুলাই কাবিননামার পক্ষে নাকি বিপক্ষে, এটা হতে যাচ্ছে বাংলাদেশে। এটার মাধ্যমে একটা নতুন ওই যে আগের যেই মানে মানে যে ট্রেন্ড, যে টেন্ডেন্সি গুলো ছিল, যে ট্রেন্ড ছিল, এগুলোই চলতে থাকবে এবং আপনাকে আদারিং করা হবে। আপনি দ্বিমত পোষণ করার সুযোগ থাকবে না। আপনি কিছু বললে আপনাকে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, জুলাই বিরোধী, এই বিরোধী, সেই বিরোধী, স্বৈরাচারের দালাল, আওয়ামী লীগের দালাল, এগুলো বলে বলে আপনাকে সমাজে স্টিগমেটাইজ করে রাখা হবে। বিএনপির কি সাহস আছে মনে করেন এই জুলাই সনদের এগেইনস্টে ক্যাম্পেইন করে না ভোট দেওয়ার পক্ষে কথা বলার? কারো নাই। কারণ করলে সে পলিটিক্যালি চরম ক্ষতিগ্রস্ত হবে এবং বাংলাদেশের মিডিয়া বলুন, প্রশাসন বলুন, সকল জায়গায় যে নিয়োগগুলো হয়েছে সবগুলো, একটা নিয়োগও রিসেন্টলি কোনো বৈধ নিয়োগ হয়নি, সেগুলো পলিটিক্যালি মোটিভেটেড নিয়োগ দেওয়া হয়েছে। এমত অবস্থায় কোনো নির্বাচন, গণভোট, কোনো কিছুর সুষ্ঠুতা আশা করা যায় না এবং গণভোটের মাধ্যমে একটা এলিট শ্রেণীর গণভোট হতে যাচ্ছে এবং এটাকে সবার রায় হিসেবে চালিয়ে দেওয়ার যে ছলচতুরি দুই ঘটক মিলে করছেন, এই বিয়েটা বৈধ হবে না। কারণ এটা একটা ইম্পোজড বিয়ে, জোর জবরদস্তি করে বিয়ে করায় না মানুষ, সেই ধরনের বিয়ে হইতে যাচ্ছে। এটাকে ধরেন কোনোভাবেই বিভিন্ন নাম দিয়ে দিলে হবে না, কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আপনি রিয়েল ইস্যুকে বাদ দিয়ে যে ইস্যু নিয়ে আসা হচ্ছে, এগুলো কোনোভাবেই কোনো সাধারণ মানুষের সেটাকে গ্রহণ করবে না। এবং সবচেয়ে জরুরি, জুলাই সনদ, কাবিননামা নামে কোনো কিছুরই অস্তিত্ব 5ই আগস্টের আগেও ছিল না, 5ই আগস্টের পরেও ছিল না। এটা গত 9 মাস ধরে একটা আলোচনার বিষয় এসেছে, যার সাথে জুলাই আন্দোলনের কোনো সম্পর্ক নাই। এইটা ইনসিকিউরিটি থেকে জুলাই এনসিপির নেতারা এবং কিছু রাজনৈতিক দল, বিশেষ করে যেই মধুদিবাদী উগ্রবাদী জামাত আছে, যাদের হাতে পুলিশ হত্যার রক্ত থাকতে পারে, যাদের হাতে বাংলাদেশের বিভিন্ন ইম্পর্টেন্ট স্থাপনা ধ্বংসের রক্ত থাকতে পারে বা অপরাধ থাকতে পারে, এই তাদের ইনসিকিউরিটি থেকে এবং তারা যেই আদারিং এর রাজনীতি করছে, তারা বাংলাদেশের যেই মানে কয়েক কোটি প্রো আওয়ামী লীগ, প্রো জাতীয় পার্টির নেতাকর্মীরা আছে বা সমর্থকরা আছে, তাদেরকে আদারিং করে যে রাজনীতিটা করছে, যে ঘৃণার রাজনীতি তারা করছেন, সেই ঘৃণার রাজনীতির তো ফল ভালো হয় না। সেইটার একটা ইনসিকিউরিটি থেকে ওনারা একটা নিজস্ব জুলাই কাবিননামা নিয়ে এসেছেন, যেটাকে দুই ঘটক মিলে বৈধতার জন্য কিছু রাজনৈতিক দল নিয়ে ডেকেছেন। সেটার বৈধতা, সেটা যে তারাও জানে এটাও অবৈধ, তারা সেটা অবৈধ জানে বিধায় সেটার একটা বৈধতা নেওয়ার জন্য জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে, জনগণকে একটা ধোঁকার মধ্যে রেখে এক ধরনের গণভোটের আয়োজন করছেন, যে গণভোটের না সাংবিধানিক ভিত্তি আছে, না যৌক্তিক কোনো কারণ আছে, না সেই গণভোটটা, এটা যদি সংসদীয় নির্বাচনের সাথেও হয়, আগে হয়, এটার আলটিমেটলি কোনো গুড রিজন নাই, বৈধতা আমি দেখছি না। এবং এটা জনগণের সাথে ধোঁকাবাজি, প্রতারণা, কারণ জুলাই কাবিননামা ইটসেলফের কোনো ভিত্তি নেই। আর আমি জুলাইকে কাবিননামা বলাই, কেউ রাগ করার কিছু নেই, আই রিপিট, কারণ এটাকে কাবিননামা বলছে হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এনসিপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।